এখানে আসলে কি আসছে? আচ্ছা, এখানে আসছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মেক সেন্টেন্সেস। দ্যাট মিনস সেন্টেন্স মেকিং আসছে আপনার, বাক্য তৈরি। দেখেন, খুব ছোটবেলা আপনি যখন খুব ছোট ছিলেন, তখন সম্ভবত প্রাইমারি লেভেলের কথা যদি বলি, আপনি যখন প্রথম প্রথম বাক্য কি, শব্দ কি, ধ্বনি কি, এই ব্যাপারগুলোকে যখন আপনাদেরকে চিনানো হচ্ছিল, তখন হচ্ছে সব থেকে কঠিন কাজ ছিল হচ্ছে বাক্য তৈরি করা, বাক্য গঠন করা। আমরা ছোটবেলায় যখন মনে আছে আমার, যে আমরা যখন ছোটবেলায় যখন পড়তাম, প্রাইমারি লেভেল যখন পড়তাম, তখন আমাদেরকে ইংরেজি বাক্য তৈরি, বা যেটাকে আমরা বলি সেন্টেন্স মেকিং, এবং বাংলা বাক্য যেটাকে বলি বাক্য গঠন, শব্দ দিয়ে, এটা আমাদেরকে দেওয়া হতো, প্রায়শই দেওয়া হতো। এটা কিন্তু আমাদের কারিকুলামে ছিল এটা। তো তারই আঙ্গিকে এখন দেওয়া হচ্ছে, আবারও মেকিং সেন্টেন্স দেওয়া হচ্ছে। আপনি এখন চাকরি চাচ্ছেন, এখন আপনাকে আবার শৈশবে ফিরে নেওয়া হচ্ছে, যে শৈশবে আপনি যা শিখেছেন তা কি মনে আছে কিনা আপনার। ওকে, খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা এটা। কিন্তু এখানে একটু পার্থক্যটা হচ্ছে, বাক্য আপনি ঠিকই তৈরি করবেন, কিন্তু সেখানে আপনার ইডিয়মস এন্ড ফ্রেজ ব্যবহার করার মাধ্যমে বাক্য তৈরি করতে হবে। এখন তাহলে আমরা আরেকটা সেগমেন্ট আমরা এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে কি? ইডিয়মস এন্ড ফ্রেজ। ইডিয়মস এন্ড ফ্রেজ হচ্ছে, যাকে বাংলা করলে দাঁড়ায় হচ্ছে বাগধারা। আমরা বাংলায় বাগধারা পড়েছি না, যে উলুবনে মুক্তা ছড়ানো, এরকম কিছু বাগধারা আছে না? তারপর হচ্ছে গড্ডালিকা প্রবাহ, তো এরকম টাইপের কিছু বাগধারা আছে। তো যেই বাগধারাটা আসলে ইংরেজিতে বলা হয় হচ্ছে কি? ইডিয়মস বলা হয়। কি বলা হয়? ইডিয়মস বলা হয়। এখন এই ইডিয়মস গুলো আসলে এতটাই গুরুত্বপূর্ণ যে এটা পরীক্ষায় চলে আসে। কিভাবে চলে আসে? বাক্য তৈরি করার জন্য চলে আসে, সেন্টেন্স মেকিং চলে আসে। আচ্ছা, প্রথম কথাই হচ্ছে যে প্রথমটা আমরা এখানে দিয়ে রেখেছি, যে প্রথমটি বাংলা অর্থ আমরা দিয়ে রেখেছি, সেটা হচ্ছে কি? এ ব্ল্যাক শিপ। আচ্ছা, আপনি যদি এখন আক্ষরিক অর্থ করেন এটা, তাহলে কি হবে? একটি কালো ভেড়া। কি হবে? একটি কালো ভেড়া হবে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে কালো ভেড়া আসলে এখানে বাগধারা আসলে মেইন ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে একজন নিকৃষ্ট ব্যক্তিকে বুঝাইতে বা একজন খারাপ ব্যক্তিকে বুঝাইতে আসলে আমরা এই প্রবাদটি ব্যবহার করে থাকি, বা এই বাগধারাটা ব্যবহার করে থাকি, বা এই ফ্রেজটি ব্যবহার করে থাকি, যার দ্বারা আসলে কোনো ভালো মানুষকে বোঝানো হয় না। আসলে কাকে বোঝানো হয়? একজন নিকৃষ্ট ব্যক্তি বা খারাপ ব্যক্তিকে বোঝানো হয়। সেটাই ইংরেজি হচ্ছে কি? এ ব্ল্যাক শিপ। এখন মনে করেন, আপনারা যদি আপনার অপরিচিত কোনো ব্যক্তি যদি নাম জানা থাকে আপনার, তাহলে অবশ্যই আপনি তার নাম উল্লেখ করে বলতে পারেন। যে ধরেন আমরা বললাম যে মিস্টার পিটার, ধরেন পিটারকে আমরা যদি বলি যে পিটারের মতো খারাপ লোক আমি দেখি নাই, তাহলে আপনারা কি বলবেন এখানে? মিস্টার পিটার ইজ এ ব্ল্যাক শিপ। কি বলবেন আপনারা? মিস্টার পিটার ইজ এ ব্ল্যাক শিপ। তাহলে আমরা বাক্য তৈরি করছি কিভাবে? আচ্ছা, আমি তাহলে এ নাম্বার বাক্যটা আমি এখানে লিখছি, মিস্টার পিটার ইজ এ ব্ল্যাক শিপ। দয়া করে কেউ আমার এটা বলে ফেলেন না অতি এক্সাইটমেন্টে, আই এম এ ব্ল্যাক শিপ, এটা কখনো বলবেন না, ঠিক আছে? এটা বলে নিজেকে আসলে নিজে গালি দিচ্ছেন আপনি, সেটা খেয়াল রাখতে হবে। আপনি অ্যাটলিস্ট আপনি হি দিয়ে অথবা শি দিয়ে অথবা যে কোনো নাম ধরে আপনি লেখেন বাক্যটা, তার বাক্যটা কিন্তু একদম ক্লিয়ার হবে। আর আরেকটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে যে আমরা প্রায়শই স্টুডেন্টদের মুখ থেকে যে প্রশ্নটি আমরা শুনি বা বুঝতে পারি, সেটা হচ্ছে যে বাক্য যখন আমরা মেকিং করছি, তখন কিন্তু আমাদের একটু কেয়ারফুল হইতে হবে যে আমি যে সাবজেক্টটা লিখছি, যেমন এখানে আমরা কি সাবজেক্ট নিয়েছি? এখানে মিস্টার পিটার নিয়েছি। এখন এই মিস্টার পিটার কি সিঙ্গুলার না প্লুরাল, এটা কিন্তু আমাকে কিন্তু জাজ করতে হবে। আমি কিন্তু জাজ করে নিয়েছি, তারপরে কিন্তু আমি লেখা শুরু করেছি, সেটা কিন্তু আপনাকে পরীক্ষা হলে করতে হবে। এখানে আমরা কি দিয়েছি? মিস্টার পিটার। মিস্টার পিটার আমরা কয়জনকে বোঝাচ্ছি? ডেফিনেটলি আমরা একজনকে বোঝাচ্ছি। তারপরে কি সে সিঙ্গুলার? সে হচ্ছে আমার একটা সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার এজেন্ট এখানে। এখন আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে হচ্ছে একটা টপিক আছে, যেটা কিনা আমরা হাই স্কুল লেভেলে আমরা পড়েছিলাম। কি মনে আছে এটা সবার? যে হ্যাঁ, এটা রাইট ফর্ম ভার্বস এর একটা পার্ট, এটা যে এগ্রিমেন্ট অফ ভার্বস ইজ সাবজেক্ট, অথবা কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা যেভাবেই বলি না কেন, সেই পার্টের একটা অংশ কিন্তু আমার সেন্টেন্স মেকিং এর মধ্যে কিন্তু অত্যন্ত জরুরি জেনে রাখাটা। সেটা হচ্ছে মিস্টার পিটার যেখানে লেখা হয়েছে, মিস্টার পিটারের পর যে আমি ভার্বটি এখানে লিখেছি, সেটা হচ্ছে কি? ইজ। আচ্ছা, আমি একটু কলমের কালটা চেঞ্জ করি, তাহলে মার্ক করতে সুবিধা হবে। এখানে যে ইজ দেওয়া আছে, সেই ইজ ভার্বটি আসলে কি সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা, আমি একটা টিপস দিই এখানে, ছোট্ট একটা টিপস দিই। সেটা হচ্ছে ইজ ভার্বটির পিছনে কি দেওয়া আছে? এস দেওয়া আছে। যখন আপনারা খেয়াল করবেন যে কোনো ভার্বের শেষে এস বা ইএস, ইএস হলে তো লাস্টে এসই থাকে, হ্যাঁ, এস বা ইএস যুক্ত যদি কোনো ভার্ব থাকে, তবে সেই ভার্বটা ডেফিনেটলি কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? ডেফিনেটলি সিঙ্গুলার হবে। কি বলছি আমি? আপনি একটু কমেন্ট করে বলেন তো যে আমি কথাটা কি আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পেরে থাকেন তাহলে বলেন যে এস ইএস যুক্ত ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এই কথাটা কমেন্ট করেন।
যে এস বা ইএস যুক্ত ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব কেন প্রয়োজন? যদি সাবজেক্ট অংশের মধ্যে কোনো সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার যদি কোনো ধরনের এজেন্ট থাকে তবে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন ধরেন আপনি বাক্য ঠিকই সুন্দর করে আপনি সাজিয়েছেন, কিন্তু এখানে আপনি ইজ এর পরিবর্তে আপনি লিখলেন কি এখানে আর লিখলেন, কি লিখলেন আর লিখলেন, তাহলে কি হবে? তাহলে ঝামেলা হয়ে যাবে। বুঝছেন কথাটা কি বলছি? তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমার সাবজেক্টে যদি আমি সিঙ্গুলার দিয়ে শুরু করি তখন ভার্বটাও কিন্তু আমার সিঙ্গুলার রাখতে হবে, তা না হলে কিন্তু আমার বাক্য থেকে আমার কোনো নাম্বার আসবে না, বাক্যটা একদম কেটে দিবে এবং আমার হতাশা নিয়ে আমাকে থাকতে হবে, চাকরি আর এই সব আর হবে না আপনার। তো এই জন্য আপনার মাথায় রাখবেন যে আপনারা যখন এই ধরনের সেন্টেন্স যখন আপনারা মেকিং করতে চাইবেন তখন অবশ্যই অবশ্যই আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে একটু নজর দিবেন। এটা কঠিন কিছু না, আমি বলছি না কঠিন কিছু, জাস্ট হচ্ছে নজর দিতে হবে। তাহলে কথাটা বুঝছেন? তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? এতক্ষণ যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন আমার কথা, তাহলে একটু বলেন কমেন্ট করে যে আসলে কি বুঝছেন, আমি তার একটু সাহায্য করি একটু। সেটা হচ্ছে কি, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বটিও কি হবে, সিঙ্গুলার হবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে ব্যাপারটা? ওকে। এখন আপনি যদি বাক্যটিকে যদি এইভাবে লেখার চেষ্টা করেন যে ধরেন আপনার মধ্যে শুধু একজন না, মনে করেন আপনার বিপক্ষ দলের সবাই এক একটা কুলাঙ্গার, ঠিক আছে? এখন আপনি সবাইকে একসাথে বলতেছেন তারা সবাই কুলাঙ্গার, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি নিঃসন্দেহে এভাবে লিখবেন, they are all black sheep, they are all black sheep। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? আপনি এখানে সবাইকে বোঝাচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো কি জানেন, এখানে কিন্তু প্রশ্নের মধ্যে এ ব্ল্যাক শিপ দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে বলা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু নোট করেন ব্যাপারটা। যেহেতু প্রশ্নের মধ্যে এ ব্ল্যাক শিপ দিয়ে বাক্য তৈরি করতে বলা হচ্ছে, এই জন্য পাকনামি না করে আপনি সরাসরি এ ব্ল্যাক শিপ দিয়ে বাক্যটা করেন, কারণ এখানে কিন্তু আমি এ ইউজ করতে পারছি না, এখানে কিন্তু আমি কোনোভাবেই এ ইউজ করতে পারছি না, কারণ যেহেতু এখানে তারা প্লুরাল, যেহেতু তারা দে, যেহেতু প্লুরাল, এই কারণে কি দের সাথে এ কখনোই বসানো যাবে না। ব্যাপারটা কি বুঝছেন? এই জন্য আপনি চাইবো যে আপনারা এটাও স্কিপ করবেন পরীক্ষার হলে, যেটা থাকবে পরীক্ষায় শুধু সেটা দিয়ে আপনি উত্তর করবেন। ঠিক আছে ব্যাপারটা কি বলছি? ওকে ফাইন। তাহলে আমরা একটু পরবর্তী কোয়েশ্চনে চলে যাব। পরবর্তী কোয়েশ্চনটা আসলে কি? পরবর্তী কোয়েশ্চনটা মূলত হচ্ছে বেসিক্যালি যে আরো একটি ইডিয়মস দেওয়া হয়েছে, যে ইডিয়মসটি মূলত হচ্ছে আমার এটা নিয়ে, যেন আমি এ বোল্ট ফ্রম দ্য ব্লু, কি দেওয়া আছে এখানে? এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এখন এই বোল্ট ফ্রম দ্য ব্লু আসলে কি বোঝায়, বাংলা অর্থটা আসলে কি দাঁড়ায়, এটা কিন্তু আমি লিখে রাখি না এখানে। হ্যাঁ, তো আপনারা একটু গেস করেন তো আসলে বোল্ট ফ্রম দ্য ব্লু আসলে কি বোঝায়। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, সেটা হচ্ছে কি বিনা মেঘে বজ্রপাত। আচ্ছা, আমরা সাধারণত জানি যে যখন আকাশে প্রচুর মেঘ থাকে, প্রচুর মেঘ, তখন কিন্তু মেঘে মেঘে ঘর্ষণ হয় এবং সেখান থেকে হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ হচ্ছে সেখানে চমকায় এবং এটা আমরা সাউন্ড পাই। সবার আগে হচ্ছে কি আমরা, যেহেতু আলোর গতিবেগ বেশি থাকে, আর সেজন্য হচ্ছে কি আমরা আলোটা আগে পাই, তারপর হচ্ছে সাউন্ড আমরা পরে পাই। শব্দের গতিবেগ যেহেতু আলোর বেগের থেকে কম, এই জন্য আমরা আলোর প্রতিসরণটা বা আলোর যে চমকানোটা সেটা আমরা আগে দেখি, আর থান্ডার যেটাকে আমরা বলি, এবং সাউন্ড আমরা পরে শুনি। এখন এখানে বলা হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু হচ্ছে কি বিনা মেঘে বজ্রপাত। এখন বিনা মেঘে বজ্রপাত আসলে কখন হবে? আসলে কখন হবে এটা বলেই দিলাম, এখন হচ্ছে যে আমরা এটাকে কিভাবে বাক্যে পরিণত করব। আচ্ছা, ধরেন আপনি একটা বিষয় প্রত্যাশা করেন নাই, কিন্তু সেটা হয়ে গেল আপনার সাথে। বলতে গেলে আপনি একদম আকাশ থেকে পড়লেন, যেটা কেন হইলো, কি কারণে হলো, এরকম কি হইতে পারে? একটা দুর্ঘটনা হইতে পারে, বা হয়তো বা কারো মৃত্যু হইতে পারে, যেটা আপনি কখনো শোনার জন্য প্রস্তুত ছিলেন না। তো এই ধরনের ব্যাপারগুলো আসলে এ বোল্ট ফ্রম দ্য ব্লু হিসেবে আখ্যায়িত করতে হবে আপনাকে। ঠিক আছে? তো এখন আপনি কি ধরেন, মনে আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন, কন্টিনিউ দিচ্ছেন, এখন আপনার কোনো না কোনো চাকরি আসলে আপনি খুব প্রত্যাশিত ছিলেন চাকরিটা হবে, এখন ধরেন চাকরিটা হলো না, অথবা এটা হইতে পারে চাকরিটা আপনি খুব নরম ভাবে দিচ্ছেন, এত মনোযোগী ছিলেন না আপনি, কিন্তু তারপর চাকরিটা হয়ে গেছে, আপনার আপনার নাম চলে আসছে। হ্যাঁ, আপনার চাকরির রেজাল্টের পর নাম চলে আসছে, আপনি কি বলতে পারেন? আপনি এইভাবে লিখেন, দেখেন আমি এখানে লিখছি, আপনি নোট করেন সবাই। দ্য রেজাল্ট came to me as a bolt from the এখানে আমি কি লিখেছি? The result came to me as a bolt from the blue. That means ফলাফলটি আমার কাছে একটি বিনা মেঘের বজ্রপাতের মতো এসেছিল। ঠিক আছে? যেটা আমি এক্সপেকটেশন রাখি নাই,
সেটাই হচ্ছে কি এ বোল্ট ফ্রম দ্য ব্লু দ্বারা আমি বোঝাচ্ছি। এখন মনে করেন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, যারা এখানে বোনেরা যারা আছেন, হঠাৎ করে মনে করেন আপনি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে আপনি কি বলবেন? আপনি রেজাল্টটা কেটে দেন। হ্যাঁ, রেজাল্টটা কেটে দেন। আপনি ধরেন আপনি রেজাল্টটা এখানে মুছে ফেলতেছেন, মুছে আপনি কি দিবেন? আপনি অবশ্যই এটা লিখবেন দ্য নিউজ, মানে যে বিয়ের খবরটা আর কি, নিউজ। The news came to me as a bolt from the blue. এটা আপনি মুখস্থ করে ফেলেন এই বাক্যটা, যেন আপনি চাকরি জীবনে যত ধরনের সেন্টেন্স মেকিং আসবে এ বোল্ট ফ্রম দ্য ব্লু নিয়ে আপনি এটা দিয়ে জীবন পার করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে একটা ফোকাস করে দেখবো যে এখানে আসলে কি আমরা আগেরটার মতো কি কোনো ধরনের সাবজেক্ট অফ এগ্রিমেন্ট কি ভুলে গেছি কিনা একটু খেয়াল রাখতে হবে কিন্তু। আচ্ছা, এখানে ভার্বের অংশের মধ্যে কে আছে? এখানে ভার্বের অংশের মধ্যে আছে হচ্ছে এখানে কেইম আছে। তো স্বাভাবিকভাবে কেইম যে ভার্বটা আমরা এখানে লিখেছি, এই কেইম ভার্বটি কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে? অবশ্যই পাস্ট টেন্সে আছে। তো যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমার এগ্রিমেন্টের কোনো ধার ধারতে হবে না। পাস্ট টেন্সে মানে অতীতে সবাই সমান। অতীতে মনে করেন যে ক্যাটরিনা কাইফও সমান, অতীতে মনে করেন যে পরিমনিও সমান। আমার কাছে এটা কোনো ম্যাটার করতেছে না। আমার কাছে ম্যাটার করতেছে হচ্ছে কোনটা? ম্যাটার করতেছে মূলত হচ্ছে বর্তমানে আমার সাথে যিনি আছেন উনি হচ্ছে ম্যাটার করে, যে উনি আসলে কি রকম, উনি কি আসলে ক্যাটরিনা কাইফ নাকি পরিমনি, এটা ম্যাটার করে। অতীতে কি ছিল না ছিল এটা আমার কাছে ম্যাটার করে। ঠিক একই রকম ভাবে ভার্বের ফর্ম যদি অতীতে থাকে, মানে কি পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে আপনার দেখার দরকার নাই যে এখানে সাবজেক্ট অংশে কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, এগুলো দেখার একদমই দরকার নাই। শুধু দেখবেন আপনি কখন, যদি ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আপনি খেয়াল করবেন যে সাবজেক্টটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যদি বুঝিয়ে না থাকেন তাহলে কমেন্ট করে জানান। তো এই জন্য আমরা এখানে এতটা বেশি ফোকাস করছি না, আমি সরাসরি লিখছি দ্য নিউজ কেম টু মি অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। কথা বুঝতে পেরেছেন? সবাই নোট করেছেন? সবাই Edu Fix Up, collaborating for a better education.